11 জন নেতাকে ফাঁসি দিয়ে জেলের ভিতরে এবং বাইরে হত্যা করা হয়েছে। জামাতের শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে গুম করা হয়েছে। জামাত ইসলামীর এবং ইসলামী ছাত্র শিবিরের 500 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। 20,000-এরও বেশি মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া করা হয়েছে। বছরের পর বছর লক্ষ লক্ষ নেতাকর্মী খোলা আকাশের নিচে অমানবিক জীবনযাত্রা পরিচালনা করেছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর জুড়ে জেলখানায় মানবেতর জীবনযাপন করেছেন। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটা অফিস পর্যন্ত জামাত ইসলামী বন্ধ করে দেওয়া হয়েছে। জামাত ইসলামীকে রাস্তায় কথা বলতে দেওয়া হয়নি, সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। জামাত ইসলামীর তাদের রাজনৈতিক কর্মসূচি পালনের স্বাভাবিকভাবে সুযোগ দেওয়া হয়। জামাত ইসলামীর নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে এবং জামাত ইসলামীকে পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হেন নির্যাতন নাই যা করা হয়নি। এবং জামাত ইসলামী করার অপরাধে পরিবারের সদস্যদের উপরে নারী পুরুষ নির্বিশেষে নিপীড়ন চালানো হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের উপরে নির্যাতন চালানো হয়েছে। এবং অসংখ্য পরিবার, যেখানে পরিবারের সদস্যরা জামাত ইসলামীর সাথে, ইসলামী ছাত্র শিবিরের সাথে থাকার জন্য পরিবারের কোনো সদস্যই আর বাড়িতে থাকার সুযোগ পায় না। সম্মানিত প্রাণপ্রিয় দায়িত্বশীল ভাইরা, আমি বলছিলাম যে 1 নম্বর কারণ হচ্ছে জামাত ইসলামী সবচেয়ে বড় মুসলিম দল। বিগত 17.5 বছরে জামাতের উপরে হেন নির্যাতন নাই যা করা হয়নি। এবং আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরবর্তী নতুন বাংলাদেশে জামাত ইসলামী চাইলে এটা প্রতিশোধ নিতে পারত, কিন্তু জামাত ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না। জামাত ইসলামী আইন হাতে তুলে নেয়নি। জামাত ইসলামীর আমিরের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে যে পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে শান্ত রাখার জন্য জামাত ইসলামীর সব স্তরের নেতাকর্মী এবং জনগণকে বারবার আহ্বান জানানো হয়েছে আমিরে জামাতের পক্ষ থেকে, জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে। এদেশের জনগণ কি সেগুলো দেখেনি? দেখেছে। 2 নম্বর কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব আপসহীন নেতৃত্ব হিসেবে দেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে। আমির জামাত সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নেই, ফ্যাসিস্ট অপশক্তির কাছে মাথা নত করে নেই। প্রতিবেশী রাষ্ট্রের কোনো নিপীড়নকে তারা পরোয়া করে নেই। তারা জীবন দিয়েছেন, তারা শহীদ হয়েছেন, তারা হাসি মুখে জীবনের জয়গান গিয়েছেন ফাঁসির মঞ্চে, কিন্তু তারা অন্যায়, অসত্য, অনাচার এবং অবিচারের কাছে, কোনো ফ্যাসিস্ট শক্তির কাছে তারা মাথা নত করেনি। 3 নম্বর হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এই দীর্ঘ 17.5 বছরে আমাদেরকে স্বাভাবিকভাবে কথা বলতে দেওয়া হয়নি, মত প্রকাশ করতে দেওয়া হয়নি, সভা সমাবেশ করতে দেওয়া হয়নি স্বাভাবিকভাবে। কিন্তু দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের জনগণের অধিকারের প্রশ্নে, ইসলামের প্রশ্নে 18 কোটি মানুষের বিরুদ্ধে, যে কোনো চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী সকল জুলুম, নিপীড়ন, নির্যাতনকে উপেক্ষা করে রাজপথে সবসময় আন্দোলন সংগ্রামের কর্মসূচি দিয়ে মাঠে থেকেছে। গ্রেপ্তার হয়েছে, রিমান্ডে নিয়েছে, মামলা দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে, কিন্তু জামাত ইসলামীর কর্মীরা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে এবং রাজপথে আন্দোলন সংগ্রামে তারা ঐতিহাসিক অবদান রেখেছে। 4 নম্বর হচ্ছে
বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদের কাছে এটি পরিষ্কার যে দীর্ঘ 17.5 বছর জুড়ে যে ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করেছিল। তারা এদেশের জনগণ কখনোই প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদকে তারা মেনে নেয়নি, কিন্তু এই সরকার রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে এদেশের জনগণকে বাধ্য করেছিল চুপ থাকার জন্য, এবং এই দেশকে আধিপত্যবাদের একটি করদ রাজ্যে পরিণত করেছিল তারা। 5ই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে এদেশের জনগণ প্রতিবেশী রাষ্ট্রের দাদাগিরি, খবরদারি এবং প্রতিবেশী রাষ্ট্রের কোনো কর্তৃত্ব বাংলাদেশে দেখতে চায় না। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। বারবার ছাত্র তরুণরা স্লোগান দিয়েছেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপোষ না রাজপথ, রাজপথ রাজপথ। মাথা বিক্রি করার পরিবর্তে তারা মৃত্যুকেই বেছে নেওয়ার ঘোষণা দিয়েছে বারবার। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই যে ছাত্র, তরুণ, যুবক, এদেশের সাধারণ জনগণ, এরা কোনো আধিপত্যবাদীদের কোনো খবরদারি, দাদাগিরি তারা মেনে নিতে চায় না। আর বাংলাদেশ জামাত ইসলামী সবসময় আধিপত্যবাদের বিরোধিতা করেছে। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক থাকবে মর্যাদাপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যৌক্তিক সম্পর্ক, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র আমাদের উপরে কর্তৃত্ব করবে, প্রতিবেশী রাষ্ট্র দাদাগিরি ফলাবে, প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে চালাতে চাইবে, এটি জামাত ইসলামী কখনোই মেনে নেয়নি। এই জন্য জামাত ইসলামীর নেতৃত্বকে জীবন দিতে হয়েছে। এই জন্য জামাত ইসলামের উপর খড়গ চলেছে, জামাত ইসলামের উপরে নিপীড়ন, নির্যাতন, স্টিম রোলার চলেছে। প্রতিবেশী রাষ্ট্রের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করেছেন তথাকথিত ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু জামাত ইসলামী কখনোই মাথা বিক্রি করে দেয় না। তাহলে দেখবেন ছাত্রদের যে আকাঙ্ক্ষা, এদেশে 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সাথে জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি, আকাঙ্ক্ষা এবং কর্মসূচি একাকার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। 5 নম্বর হচ্ছে 5ই আগস্টের আন্দোলনের সূচনা থেকে, যে কোনো আন্দোলনের ভবিষ্যৎ আমরা জানি না, আন্দোলনের সূচনা থেকে আন্দোলনের সাথে আমরা ছিলাম, আন্দোলনকে সার্বিকভাবে নেওয়ার জন্য আমরা ভূমিকা রেখেছি। আমরা শুকনো খাবার, রান্না খাবার, পানি, পানি আমরা বিতরণ করেছি। আমরা ফার্স্ট এইড দিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। ঢাকা মহানগরীতে শুধুমাত্র দক্ষিণেই 10টি অ্যাম্বুলেন্স দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ রাস্তায় থেকে ভূমিকা পালন করছে, ডে নাইট তারা কাজ করেছে। এবং এমনকি আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ হসপিটাল কর্তৃপক্ষকে আমরা বলেছি, আহত যারাই আসবে তাদের ট্রিটমেন্ট দেবেন, যা ট্রিটমেন্ট প্রয়োজন সব ব্যয় আমরা বহন করবো। আমরা সেটা বলেছি, আমরা তা করেছি। আলহামদুলিল্লাহ। এদিকে দেশের জনগণ দেখে নেই, কি বলেন, জনগণ সচেতন না? দেখেছে। আমাদের আমিরে জামাত ঢাকা মেডিকেলে গিয়েছে, পঙ্গু হসপিটালে গিয়েছে, আমরা অরোরা হসপিটালে গিয়েছি, ইসলাম ব্যাংক সেন্ট্রাল হসপিটালে গিয়েছি, আমরা আরও বিভিন্ন হসপিটালে গিয়েছি এবং সেখানে আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি। শহীদ পরিবারের সদস্য নিয়ে জামাত ইসলামী প্রোগ্রাম করেছে, আহতদের নিয়ে জামাত ইসলামী প্রোগ্রাম করেছে এবং তাদেরকে
আর্থিক সহযোগিতা প্রদান করেছে। প্রতিটি শহীদ পরিবারের জন্য জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। কি আর কোনো রাজনৈতিক দল নাই বাংলাদেশে? তারা কি করছে? তারা বলুক জনগণের কাছে। শহীদ পরিবার জানে, আহত পরিবারগুলো জানে যে আহত এবং শহীদ পরিবারের পাশে জামাত ইসলামের কর্মীরা দল মতের ঊর্ধ্বে উঠে মানবিক দায়িত্ব পালনের জন্য কি ভূমিকা পালন করেছে। শহীদ পরিবার আহত পরিবারের সদস্যরা আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মুখে বড় বড় কথা শুনি আমরা। জনগণের জন্য রাজনীতি করেন বলেন, নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছেন, কিন্তু জনগণের সমস্যার সমাধানের জন্য এবং 5ই আগস্টের এই রক্তস্নাত বিপ্লবের আপনি সুফল ভোগ করবেন। এই বিপ্লবীদের সুচিকিৎসার জন্য আপনার কোনো ভূমিকা থাকবে না। বিপ্লবী শহীদদের পরিবারকে মর্যাদার আসনে সমাসীন করার জন্য, তাদের আর্থিক অনটন দূর করার জন্য তাদের পাশে আপনি দাঁড়াবেন না। আর নতুন বাংলাদেশের রাজনীতির কথা বলবেন, এদেশের জনগণের কাছে পরিষ্কার সবকিছু। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আপনারা শুনলে খুশি হবেন যে আমরা শহীদদের 2500 পৃষ্ঠার 10 খণ্ড শহীদের ইতিহাস সম্বলিত বইয়ের প্রকাশনা উৎসব মোড়ক উন্মোচনের প্রোগ্রাম রাজধানীর প্রেস ক্লাব থেকে একযোগে 12টি মহানগরীর প্রেস ক্লাবে আমিরে জামাত উদ্বোধন করেছেন। আপনারা দেখেছেন 10 খণ্ডের 2500 পৃষ্ঠার কালার বই, 4 কালার বই, শহীদদের ইতিহাস। এটা আমরা করেছি, রাষ্ট্র করতে পারি। এবং পরবর্তী যারা এখানে আরও যারা শহীদ আছেন সবার ইতিহাস এখানে সংযোজিত হয়নি, সেটিকে সম্পন্ন করার জন্য বাকি কার্যক্রম আমাদের চলছে। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে এটার ইংরেজি এবং অ্যারাবিক করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তো সুতরাং শহীদদের ইতিহাস সংরক্ষণ, ভবিষ্যতে যাতে করে শহীদ পরিবারের দাবি যে কেউ করতে না পারে, নাকি বলেন, যে কেউ যেন করতে না পারে, ইতিহাস যেন বিকৃত করতে না। এই জন্য আমরা শর্ট টাইমের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী উদ্যোগ গ্রহণ করেছে, যাতে করে শহীদদের এই ডেড বডি নিয়ে, ইতিহাস নিয়ে যাতে ভবিষ্যতে কেউ ব্যবসা করতে না, সেই পথ বন্ধ করা হয়েছে। আমি মনে করি এটা একটা জাতীয় দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব, এবং সেই দায়িত্ব আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জাতির পক্ষ থেকে পালন করেছে, আলহামদুলিল্লাহ। তাহলে 5ই আগস্টের আন্দোলন এবং 5ই আগস্ট পরবর্তী যে দায়িত্বশীল ভূমিকা, সেই ভূমিকার দিক থেকে, দায়িত্ব পালনের দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে আছে, আলহামদুলিল্লাহ। আপনারা খেয়াল করেছেন ওই দিন দুপুর থেকে জামাত ইসলামীর আমিরের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে যাতে করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সবাইকে শান্ত থাকার জন্য বলেছে। এবং ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের উপাসনালয়, তাদের সহায় সম্পদ এবং তাদের বাড়িঘরে যাতে করে কেউ হামলা করতে না পারে এবং কেউ যেন এখান থেকে স্বার্থ উদ্ধার করতে না পারে, বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেই জন্য সজাগ এবং সচেতন থাকতে আমির জামাতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমির জামাত ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন, তাদের সাথে আমরা মত বিনিময় করেছি। ঢাকা মহানগরীতে আমাদের অফিসে বসে ভিন্ন ধর্মাবলম্বী যতগুলো রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব নেতাদের সাথে আমরা মিটিং করেছি এবং তাদেরকে বারবার আশ্বস্ত করেছি, তাদের সুবিধা অসুবিধা জেনেছি, তাদেরকে সাহস দিয়েছি। এবং সারা দেশে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোকে পাহারা দেওয়ার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল, সারা বাংলাদেশে সেই পাহারা দেওয়া হয়েছে। এবং আমরা আবার ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে রাজধানীতে বসে আমরা আবার তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে
অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে এটিকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই আবারও এটি সুরক্ষার জন্য আমরা তাদের সাথে আলোচনা করেই আমরা দায়িত্ব হস্তান্তর করেছি। সুতরাং একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে 5ই আগস্টের পরে জামাত ইসলামীর যে ঐতিহাসিক অবদান, এটি জাতি ভোলার কথা নয়। 6 নম্বর হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় নিপীড়িত একটা নির্যাতিত মজলুম দল হওয়ার পরেও আপনারা দেখেছেন যে পুরো 17.5 বছরে জামাত ইসলামী বাংলাদেশের আমিরি জামাত যেখানেই বিপদ মুসিবত, যেখানেই বন্যা, যেখানেই দুর্গত মানুষের কান্না, যেখানেই আহাজারি, যেখানেই বিপদ, অগ্নিসংযোগ, নৌকাডুবি, ভূমিকম্প এবং যেখানেই দুর্গত মানুষের আত্মচিৎকার, সবার আগে আমিরি জামাত সেখানে ছুটে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবার আগে জামাত ইসলামী সেখানে ছুটে গিয়েছেন। দলমতের ঊর্ধ্বে ছুটে গিয়েছেন ধর্মবর্ণের ঊর্ধ্বে সব মানুষের। নিশ্চয় আপনারা জানেন যে পঞ্চগড়ে যে নৌকাডুবি হলো, সেটি ছিল ভিন্ন ধর্মাবলম্বীদের, অমুসলিমদের একটি তীর্থযাত্রা। নৌকায় 80+ পরিবারের সদস্য ছিল, সবাই তো ডুবে গেছে, মারা গেছে। প্রতিটি পরিবারের বাড়িতে গিয়ে সদস্যদের সাথে সাক্ষাৎ করে আর্থিক সহযোগিতা তুলে দিয়ে এসেছেন আমিরি জামাত জাকির শফিকুর রহমান।